এপিসোড 49 এর শুরুতে দেখা যায় লুফি এক্সিকিউশন প্ল্যাটফর্মে উঠতে থাকে। নিচ থেকে ক্যাপ্টেন স্মোকার তাকে ডাকে। লুফি বলে, কি চাও তুমি? আমি এখন ব্যস্ত আছি। ক্যাপ্টেন স্মোকার বলে, তোমার উপরে কি স্টুডিওতে সবচেয়ে বড় বাউন্টি আছে? লুফি বলে, আমার নাম লুফি, তোমার কি দরকার? ক্যাপ্টেন স্মোকার বলে, আমি হচ্ছে লকটাউনের ইনচার্জ ক্যাপ্টেন স্মোকার, আমি তোমাকে অ্যারেস্ট করেছি। লুফি বলে, ভুলে যাও, আমি এখন গ্র্যান্ড লাইনে গিয়ে পাইরেট কিং হব। ক্যাপ্টেন স্মোকার বলে, গ্র্যান্ড লাইনে যেতে হলে আগে আমাকে হারাতে হবে। লুফি বলে, ঠিক আছে। সে পিস্টল চালানোর চেষ্টা করে, কিন্তু তার পা আটকে যায়। তাই সে উল্টো হয়ে ঝুলতে থাকে। ক্যাপ্টেন স্মোকার বলে, তাহলে তোমার শরীর রাবার দিয়ে তৈরি? লুফি তার পা ছাড়িয়ে পিস্টল চালায়, কিন্তু ক্যাপ্টেন স্মোকার সহজেই ডজ করে এবং উপরে উঠে লুফির মুখে পাঁচ মারে। লুফি নিচে পড়ার আগেই সে নিচে এসে তাকে কিক মারে। ক্যাপ্টেন স্মোকার বলে, তোমাকে হারানোর জন্য তো আমার হাতেই যথেষ্ট, আমাকে আমার ডেভিল বুটের পাওয়ারও ইউজ করতে হবে না। লুফি আবারও অ্যাটাক করার জন্য আসতে থাকে, কিন্তু ক্যাপ্টেন স্মোকার তাকে দূরে পাঠিয়ে দেয়। ক্যাপ্টেন স্মোকার বলে, 22 বছর আগে আমি তার এক্সিকিউশন দেখেছিলাম। জীবনের শেষ মুহূর্তেও সে পাইরেট কিং হওয়ার যোগ্য ছিল। আর তুমি নিজেকে দেখো, পাইরেট কিং হওয়া তো দূরের কথা, তুমি গ্র্যান্ড লাইনেই প্রবেশ করতে পারবে না। লুফি তার পা অনেক লম্বা করে উইভ অ্যাটাক করার জন্য, কিন্তু তার পা একটি ফাউন্টেন আটকে যায়, ফলে সে আকাশে উঠতে থাকে। এরপর দেখানো হয় সানজিকে। সে ওই মহিলাটিকে হারিয়ে ফেলেছে। সে সামনে উসবকে দেখতে পায়, তখনই আকাশ দিয়ে লুফি উড়ে যায়। সানজি বলে, এরা কি শুরু করে দিয়েছে? এরপর দেখানো হয় মজি আর রিসিকে। তারা গোল্ড রাজার বাড়ির সামনে বসে থাকে এবং ভেতরে ক্যাপ্টেন বাগি আর কাবাজি বসে তাস খেলতে থাকে। মহিলাটি বলে, তুমি কি তাকে মারতে পারবে? ক্যাপ্টেন বাগি বলে, অবশ্যই। এই কার্ডটি বলে দিবে কে মারা যাবে, কিন্তু কার্ডে তারই ছবি দেখা যায়। মহিলাটি বলে, তাহলে তুমি মারা যাবে? তখনই লুফি তাদের উপর দিয়ে উড়ে যায়। মজি বলে, আমি তাকে দেখেছি। লুফি এসে দূরে একটি জায়গায় পড়ে এবং সেখানেই ঘুমিয়ে যায়। লোকজন ভাবে সে উপর থেকে পড়ে মারা গেছে। এরপর দেখানো হয় জোরোকে। তাকে ওই মেয়েটি কোথাও নিয়ে যেতে থাকে। মেয়েটি বলে, তুমি আমার গ্লাস ভেঙেছো। জোরো বলে, আমি টাকা দিয়ে দিব। মেয়েটি বলে, আমার মনে হয় না তোমার কাছে এত টাকা আছে। জোরো বলে, কথা তো তুমি ঠিক বলেছো। মেয়েটি বলে, তোমার চোখের মাঝে রিঙ্কল দেখেই বোঝা যাচ্ছে যে তুমি অনেকদিন থেকে খেতে পারোনি। তোমার কি মা অসুস্থ, নাকি তোমার বউ পালিয়েছে, আর 5টা বাচ্চার দেখাশোনা করতে হচ্ছে তোমাকে? এখন বেশি কথা না বলে আমার সাথে চলো। সে তাকে হেডকোয়ার্টারে নিয়ে আসে এবং ঝাড়ুদারের কাজে লাগিয়ে দেয়। মেয়েটি বলে, এখানে কাজ করলে তোমার টাকার অভাব থাকবে না। তখনই সেখানে একটি সোল্ডার আসে এবং স্যালুট মেরে বলে, সার্জেন্ট মেয়র, আপনার ট্রেনিং এর সময় হয়ে গেছে। সে ট্রেনিং করার জন্য চলে যায়। এরপর দেখানো হয় নামিকে। সে বস্তা ভরে শপিং করে হেডকোয়ার্টারের কাছ দিয়ে যেতে থাকে। সেই দেয়ালে লুফির ওয়ান্টেড পোস্টার টাঙানো দেখে। তখনই তার নজর পড়ে জোরোর উপর। নামি বলে, জোরো আবার নেভিতে কেন কাজ করেছে? এরা এসেই না জানি কি করা শুরু করে দিয়েছে। জোরো থ্রি ঝাড়ু স্টাইলে মেঝে পরিষ্কার করতে থাকে। তখনই সেখানে দুটি সোল্ডার আসে। তারা জোরোকে চিনে ফেলে, তাই উপায় না দেখে জোরো তাদেরকে ডাউন করে চলে যায়। মেয়েটি এসে দেখে সোল্ডাররা পড়ে আছে এবং তাদের উপর একটি কাগজের উপর কিছু টাকা রাখা আছে। কাগজে লেখা আছে, এগুলো তোমার চশমার জন্য। এরপর জোরো আসে একটি শর্টের দোকানে। দোকানদার বলে, আমরা 200 বছর ধরে শর্টের ব্যবসা করছি, আসুন, আপনার কেমন শর্ট লাগবে? জোরো বলে, আমার এত পুরাতন শর্ট লাগবে না, নতুন শর্ট দাও। আমার কাছে 1 লাখ বেরিয়েছে, আমার 2টা শর্ট লাগবে। দোকানদার ভাবে এটা তো গরিব কাস্টমার, এর সাথে ভদ্রতা দেখিয়ে কোনো লাভ নেই। সে বলে, 50,000 তো মরিচা পড়া শর্টই পাবে। জোরো বলে, আমার কাছে আর টাকা নেই, কিন্তু আমি যে কোনো ধরনের কাজ করতে পারি। দোকানদারের নজর জোর শর্টের উপর পড়তেই তার চোখ বাইরে বেরিয়ে আসে। সে তোতলাতে তোতলাতে বলে, এটা কি তোমার শর্ট? জোরো তার শর্ট বের করে দেয়। দোকানদার শর্ট দেখে তো পাগলই হয়ে যায়। সেভাবে এরকম ভবঘুরে লোকের কাছে লেজেন্ডারি শর্ট কি করছে। সে বলে, আমি 2 লাখ বেরি দিয়ে এটি কিনবো, তখন তোমার কাছে 3 লাখ বেরি হবে, আর তুমি 1 লাখ বেরি 3টে শর্ট কিনতে পারবে। জোরো বলে, তুমি এসব কি বলছো? দোকানদার বলে, ঠিক আছে, তাহলে আমি 3 লাখ দিব। সে দাম বাড়াতেই থাকে। জোরো বলে, দাম বাড়িয়ে কোনো লাভ নেই, এটা আমার শর্ট নয়। দোকানদার বলে, 5 লাখ। এরপর বলে 6,50,000। এরপর বলে, তাহলে 8 লাখই ফাইনাল। তখনই সেখানে ওই নেভি মেয়েটি আসে আর বলে, আমার কি শিগুড়ি পলিশ হয়ে গেছে? শিগুড়ি হচ্ছে তার শর্টের নাম। সে জোরোকে দেখে বলে, তাহলে তুমি পালিয়ে এসেছো? নেভি হেডকোয়ার্টারে কেউ অ্যাটাক করেছিল, ভালোই হয়েছে যে তুমি পালিয়েছো। জোরো ভাবে এই মেয়ে কেন আমার পিছনে পড়ে আছে। মেয়েটি জোরোর টাকা ফিরিয়ে দিয়ে বলে, তোমার টাকা আমার লাগবে না, তাছাড়া আমি নতুন চশমা কিনে ফেলেছি। সে জোরোর শর্ট দেখে বলে, এটা তো ওয়াডোই সিমনজি। সে দোকানদারের হাত থেকে শর্টটি নিয়ে দেখতে থাকে। দোকানদার মনে মনে বলে, তাকে বলে দিও না। এখানে একটি জিনিস আগে ক্লিয়ার করে দিই, না হলে সামনে যা বলবো তা কিছুই বুঝতে পারবে না। আসলে ওয়ান পিস ওয়ার্ল্ডে যতগুলো শর্ট আছে সবগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে ভালো যে শর্টগুলো তাদের র্যাঙ্ক হচ্ছে সাইজো ওয়াজামোনো। এই ক্যাটাগরিতে 12টি শর্ট রয়েছে। এর চেয়ে নিচের র্যাঙ্ক হচ্ছে ও ওয়াজামোনো। এই ক্যাটাগরিতে শর্ট আছে মোট 21টি। এর চেয়েও নিচের র্যাঙ্ক হচ্ছে রিও ওয়াজামোনো। এই ক্যাটাগরির শর্টের সংখ্যা হচ্ছে 50টি। আর সবচেয়ে নিচের র্যাঙ্ক হচ্ছে ওয়াজামোনো। এই ক্যাটাগরিতে অসংখ্য শর্ট আছে। যদি শর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি শর্টের উপর একটি আলাদা ভিডিও বানাবো। এখন সামনে আগাই। মেয়েটি ওয়াডো সিমন্সে হাতে নিয়ে বলে, এটা তো 21টি অজামনো শর্টের মধ্যে একটি। সে তার বই দেখে বলে, এটার দাম 1 কোটির তো কম হবে না।
কিন্তু তোমার কাছে এরকম লেজেন্ডারি শট কি করেছে? দোকানদার বলে তোমার ধ্বংস হোক। আমার ব্যবসায় নাক গলাতে কে বলেছে তোমাকে? এই নাও তোমার সিগুড়ি, পলিশ করে দিয়েছি। এটা নাও আর এখান থেকে বিদেয় হও। মেয়েটি তার শট নিয়ে যেতে থাকে, কিন্তু সে নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। দোকানদার বলে এখন কি আমার দোকানটাও ভেঙে ফেলবে নাকি? আর তুমি, তোমার ভাগ্য ভালো যে ওই মেয়েটি তার মুখ খুলেছে। তোমার মতো লোক যে এই শটের মূল্যই জানে না। এই শটটি শুধু শুধুই নষ্ট হয়ে যাবে। যা ওখানে 50,000 শট রাখা আছে, কোনটা পছন্দ হয় নাও। জোরো গিয়ে শট খুঁজতে থাকে। মেয়েটি বলে মনে হয় তুমি 3টি শট ব্যবহার করো। এটা তো অনেকটা পায়ের হান্টার রোডোনো জোরোর মতো। জোরো বলে আমিও তার নাম অনেক শুনেছি। মেয়েটি বলে সে ইস্টব্লুতে খুবই ফেমাস একজন শটসম্যান, কিন্তু সে একজন খারাপ ব্যক্তি। বাউন্টি হান্টিং এর কাছে শট ব্যবহার করা ক্ষমার অযোগ্য। কেন যে এই যুগে খারাপ লোকরাই শক্তিশালী হচ্ছে? বেশিরভাগ শট ইউজার হয়তো পাইরেট না হলে বাউন্টি হান্টার, এবং তাদের কাছে রয়েছে বেশিরভাগ লেজেন্ডারি শট। কিন্তু একদিন আমি তাদের কাছ থেকে সবগুলো লেজেন্ডারি শট ছিনিয়ে নেব। জোরো বলে তুমি কি ওয়াডো সিমন্সিও নিতে চাও? মেয়েটি বলে আমি শুধু খারাপ লোকের কাছ থেকেই শট নেব। জোরো একটি শট দেখতে থাকে। মেয়েটি তার বই দেখে বলে এটা তো সান্দাই কিতেচ্ছু। দোকানদার কেন জানি অনেক টেনশনে এসে যায়। মেয়েটি বলতে থাকে এটি পূর্বপুরুষের নিরেই কিতেচ্ছু, যেটা একটা ও অজামনো শট, এবং সোদাই কিতেচ্ছু, যেটা সাইজও অজামনো শট। কিন্তু 50,000 টাকায় এত ভালো শট কে বিক্রি করবে? এটার দাম কমপক্ষে 10 লাখ বেরি হবে। জোরো ভালো করে শটটি দেখতে থাকে। দোকানদার বলে এটা আমি বিক্রি করব না। মেয়েটি বলে আমিও তো এটাই বলছি, 50,000-এ কেন এত ভালো শট বিক্রি করবে? দোকানদার বলে বিষয়টা টাকার নয়। জোরো বলে এটা একটা অভিশপ্ত শট। দোকানদার বলে তুমি কিভাবে জানো? জোরো বলে আমার শুধু মনে হচ্ছিল। দোকানদার বলে সবগুলো কিতেচ্ছু শটই অনেক ভালো, কিন্তু প্রত্যেকটাই অভিশপ্ত। কিতেচ্ছু শট ইউজ করার কারণে অনেক ফেমাস শটসম্যানের মৃত্যু হয়েছিল। এখন আর কেউ এই শট ইউজ করে না। এটি বিক্রি করলে হয়তো আমার উপরও অভিশাপ আসবে, তাই আমি এটি বিক্রি করব না। জোরো বলে আমার এটি পছন্দ হয়েছে, তাই আমি এটিই নিব। দোকানদার বলে তুমি কি কানে কম শোনো? আমি এটি বিক্রি করব না। তোমার মৃত্যু হলে আমাকেই দায়ী থাকতে হবে। তখনই তার স্ত্রী তার মাথায় মারে আর বলে কতদিন এটা এখানে রাখবি? জোরো বলে তাহলে দেখা যাক কে বেশি শক্তিশালী, আমার ভাগ্য নাকি এটার অভিশাপ। সে শটটি উপরে ছুঁড়ে মারে, এবং যেখানে শটটি পড়বে সেখানে তার হাত রেখে দেয়। দোকানদার বলে তোমার হাত সরাও, নাহলে পুরো হাতেই পড়ে যাবে। কিন্তু শটটি জোরোর হাতের পাশ দিয়ে নিচে এসে পড়ে। জোরোর হাতকে টাচ পর্যন্ত করে না। শটটি মেঝেতে পুরো ঢুকে যায়। মানে দোকানদারের কথা সত্যিই ছিল। জোরো বলে তাহলে আমি এটাই নিব। সে মেয়েটিকে বলে আমার জন্য আরেকটি শট খুঁজো। দোকানদার দৌড়ে ভিতরে যায় এবং আরেকটি শট নিয়ে আসে। সে বলে এটা হচ্ছে রিও অজামানো শট ইবাশিরি। এটা সম্পূর্ণ ব্ল্যাক লেকুয়ার দিয়ে তৈরি। এর থেকে ভালো শট আমার দোকানে নেই। জোরো বলে ওটা কেনার টাকা আমার কাছে নেই। দোকানদার বলে টাকার কথা ভুলে যাও, আমি কিতেচ্ছু শটের জন্য টাকা নিব না। আমাকে ক্ষমা করে দিও যে তোমাকে প্রথমে ঠকানোর চেষ্টা করেছিলাম। তোমার থেকে ভালো শটসম্যান আমি জীবনেও দেখিনি। এর পরের সিনে জোরো 3টা লেজেন্ডারি শট নিয়ে হাঁটতে থাকে আর বলে 3টা শট সাথে থাকার মজাই আলাদা। তার থেকেও বড় কথা আছে তার সবগুলো টাকাই বেঁচে গেল। এরপরের সিনে দেখানো হয় লুফিকে। সে ঘুম থেকে উঠে গেছে। লুফি বলে এখন আমাকে এক্সিকিউশন প্ল্যাটফর্মে যেতে হবে। এরপর দেখানো হয় টিম বাগিকে। তারাও লুফিকে খুঁজতে থাকে। ক্যাপ্টেন বাগি আর লুফি একটি জায়গায় এসে তাদের লক্ষ্য খুঁজতে থাকে, কিন্তু কেউ কারো দিকে তাকায় না। ক্যাপ্টেন বাগি বলে সে না জানি কোথায় লুকিয়ে আছে। লুফি বলে আমি জানি না। এক্সিকিউশন প্ল্যাটফর্ম কোন দিকে? ক্যাপ্টেন বাগি বলে এই দিকে। লুফি থ্যাঙ্কস বলে ওই দিকে দৌড়ানো শুরু করে। তখন ক্যাপ্টেন বাগি তাকে দেখতে পায়। এরপর দেখানো হয় হেডকোয়ার্টারের সিন। সেখানে ওই মেয়েটি আসে। ক্যাপ্টেন স্মোকার বলে তাশিগি তুমি কোথায় গিয়েছিলি? সেখানে ওই 2জন সোল্ডারও আসে যাদেরকে জোরো ডাউন করে দিয়েছিল। তারা বলে পায়ের হান্টার রোনোয়া জোরো এখানে এসেছিল। সে আমাদের উপর অ্যাটাক করেছিল। ক্যাপ্টেন স্মোকার বলে সে কেন তোমাদের উপর অ্যাটাক করবে?